আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমরা তোমাদের সামনে আরো একটি চমৎকার লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে তোমাদের জন্য আইসিটি যে ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে এমসিকিউর জন্য, এর ওই ধারাবাহিকতায় আমাদের আজকে পঞ্চম অধ্যায় অর্থাৎ সর্বশেষ যে ক্লাসটা রয়েছে আজকে আমরা সেটা নিতে যাচ্ছি। এর আগে আমরা আমাদের অধ্যায় 1-এর উপর নিয়েছি, অধ্যায় 2-এর উপর নিয়েছি, অধ্যায় 3-এর উপর নিয়েছি, অধ্যায় 4-এর উপর নিয়েছি। সো আজকে আমরা আলোচনা করব আমাদের যে সি প্রোগ্রামিং অধ্যায়টা রয়েছে পঞ্চম অধ্যায় এবং সর্বশেষ আমাদের যে এমসিকিউ লাইভ ক্লাস। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর এমসিকিউ গুলো নিয়ে, যেখান থেকে আমাদের পরীক্ষায় স্টুডেন্টদের মোটামুটি বাকি অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো সবাই পারে, বাট পঞ্চম অধ্যায়ের যে সি প্রোগ্রামিং এর এমসিকিউ গুলো রয়েছে এখানে প্রোগ্রামিং রিলেটেড যে প্রশ্নগুলো দেয় এগুলোতে আমাদের অনেকেরই সমস্যা হয়। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সেই এমসিকিউ গুলো একটু আলোচনা করতে, যাতে তোমরা পরীক্ষায় সেটা ওভারকাম করতে পারো। সো সবাই যারা যেই জায়গা থেকে যুক্ত হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। একই সাথে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমাদের বন্ধুদেরকে সবাইকে মেনশন করে ক্লাসটাতে সবাই এনজয় করার জন্য সবাইকে একটু মেনশন করে দাও। সো সবাই কারা কারা যুক্ত হয়েছে কোন জায়গা থেকে আমাকে একটু জানিয়ে দাও, দেখি আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সালাম দিয়েছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা অনেক অনেক ভালো এবং সুস্থ রয়েছো। ওকে, তারপর আমরা আচ্ছা সাদিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মুশফিকুর রহমান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তোমরা কোন জায়গা থেকে আছো একটু কমেন্ট করে জানাও, সবাইকে একটু মেনশন করে দাও, আমরা সবাই আসলে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তাসমিন কক্সবাজার থেকে, আদনান সামি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে স্নিগ্ধা, সুচি, ওকে। ও তারপর দেখতে পাচ্ছি আমাদের সিলেট থেকে যুক্ত হয়েছে ইয়াসমিন, ওকে। আচ্ছা, তারপর আমাদের টাঙ্গাইল থেকে সুচি ইসলাম যুক্ত হয়েছে। কক্সবাজার থেকে তাসমিন রাহুমা, ওকে। ময়মনসিংহ থেকে ইনায়া জাহান যুক্ত হয়েছে। নুসরাতিমা সিলেট থেকে যুক্ত হয়েছে। সিরাজুম মনিরা ঢাকা থেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো ময়মনসিংহ থেকে তাবাসসুম শিমু যুক্ত হয়েছে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তোমরা যুক্ত হচ্ছ দেখতে পাচ্ছি। সো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আশা করি আমরা চমৎকার কিছু সময় এনজয় করব। যে সময় থাকে আমরা চেষ্টা করব অল্প সময়ে হলেও যতটুকু পারি একটু হলেও এখান থেকে লেসন নেওয়ার জন্য। আর আমাদের এই যে পরিশ্রমগুলো ফ্রিতে লাইভ ক্লাসগুলো নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা যদি অল্প কিছুক্ষণ সময় দিয়ে এখানে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো যে ব্যয় করছো এটার বিনিময়ে হলেও তোমরা যদি এখান থেকে একটু উপকৃত হও, এটাই হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা। সো আমরা শুরু করব। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা বলে রাখি এমসিকিউ যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু বলে দিই, দেন আমরা ক্লাসে চলে যাই। তো আমরা আজকেও তোমাদের জন্য এখান থেকে আমাদের এমসিকিউর যে গুরুত্বপূর্ণ পার্ট সেগুলো আমরা আলোচনা করবো। সিকিউর জন্য আমাদের কি কি লাগবে তোমাদের চোদা পয়েন্টে একটু যদি আমি দেখাই দিচ্ছি। সি প্রোগ্রামিং আমাদের এখানে পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের অনেকেরই ভয়ের জায়গা এটা। সো আমরা এখানকার একটু সিকিউ নিয়ে যদি একটু আলোচনা করি, সিকিউ আমাদের কোন কোন পয়েন্টগুলো আমাদের টাচ করতে হয়, স্পেশালি আমাদের যে প্রশ্নের যে প্যাটার্ন এগুলো যদি আমরা অ্যানালাইসিস করে এখান থেকে দেখা যায় সি প্রোগ্রামিং এর সিকিউ গুলো প্রায় সময় আমাদের মূলত তিনটা পার্ট থেকে তিন ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে অ্যালগরিদম রিলেটেড, অ্যালগরিদম করতে বলে পরীক্ষায়। এরপরে আমরা দেখি যে আমাদের অ্যালগরিদম করার পাশাপাশি আমাদেরকে বলা হয় প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট করার জন্য বলা হয়। এরপরে আমাদের প্রশ্নে বলা হয় যে একটা সি ভাষায় প্রোগ্রাম রচনা করো বা সি প্রোগ্রাম রচনা করো, এটা আমাদের পরীক্ষায় বলে দেয়। ওকে, আমাদের বলা হয় সি ভাষায় প্রোগ্রাম রচনা করতে, এটা কিন্তু বলা হয়। সো আমরা ওকে
সো এই জায়গা থেকে আমরা দেখব যে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং যে সি প্রোগ্রামিং যে অংশটা রয়েছে, এই তিনটা প্যাটার্ন থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে আমরা প্রায় সময় দেখি। সো এখন এই জায়গায় অ্যালগরিদম বা ফ্লোচার্ট প্রোগ্রাম কোন কোন ক্রাইটেরিয়া বা কোন প্যাটার্নের প্রশ্নগুলোতে আসে বা কোন প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। সো শুরুর দিকে আমরা একটু যদি বলি, আমাদের যে লুপের যে প্রশ্নগুলো রয়েছে, লুপ, এই লুপের প্রশ্নগুলো থেকে আমাদের দেখা যায় যে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, লুপ বলতে আমরা জানি এখানে তিন ধরনের লুপের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এই যে তিনটা লুপ রয়েছে, এই লুপগুলো থেকে আমাদের পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা এখানে স্পেশালি ফর লুপ, তারপর হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে হোয়াইল লুপ থেকে, এরপর আমরা দেখতে পাই হচ্ছে ডু হোয়াইল লুপ থেকে। এই জায়গাগুলো থেকে আমরা দেখি যে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসতে। এরপর আমাদের গো টু যে স্টেটমেন্ট রয়েছে, গো টু জায়গা থেকে গো টু, ইফ গো টু যে স্টেটমেন্ট রয়েছে, ইফ এলস যে স্টেটমেন্ট রয়েছে, ইফ এলস স্টেটমেন্ট এবং ইফ গো টু স্টেটমেন্ট, এই জায়গা থেকে আমরা দেখি যে পরীক্ষায় প্রশ্ন হয়। সো স্পেশালি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসি থাকে। এরপর আরেকটা জায়গা থেকে আমাদের এখান থেকে এই লুপগুলো দিয়ে যে প্রশ্নগুলো আসে, সেগুলো থেকে তোমাদের অ্যালগরিদম করতে বলে, ফ্লো চার্ট করতে বলে, বা সি ভাষায় প্রোগ্রাম প্রোগ্রাম করতে বলে, এগুলোই আমাদের পরীক্ষায় আসে। এরপরে গিয়ে আমাদের ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে, ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে, ঠিক আছে, ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে আমাদের কিছু প্রোগ্রাম পরীক্ষায় আসতে আমাদের দেখা যায়। যেমন তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে বলে, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা করতে বলে, একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখি যে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে পরীক্ষায় প্রশ্ন আসতে। এরপর নর্মাল কন্ডিশন ছাড়া আমাদের বিভিন্ন যে জিওমেট্রিক্যাল যে ফাংশন গুলো রয়েছে, স্পেশালি আমি যদি কয়েকটা প্রশ্নের উদাহরণ বলি, আমাদের যে সেলসিয়াস ফারেনহাইটের যে রূপান্তর গুলো রয়েছে, তারপর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের যে প্রোগ্রাম গুলো রয়েছে, আমাদের ক্ষেত্রফল রিলেটেড, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড এই যে প্রশ্নগুলো রয়েছে, এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে প্রশ্ন হচ্ছে। সো প্রিয় শিক্ষার্থীরা, অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রামের জন্য এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এগুলো তোমরা সবাই গুরুত্বের সাথে দেখবা। এই হচ্ছে আমাদের সিকিউর জন্য তোমাদের জন্য যেটা পরামর্শ সেটা। এরপর আমরা আমাদের আজকের মূল পর্বে চলে যাচ্ছি। তোমরা জানো যে আমরা আলোচনা করছিলাম আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এমসিকিউ ফ্রি লাইভ ক্লাস। তো আমরা এখন এমসিকিউ তে চলে যাচ্ছি। সো তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটা রয়েছে, তোমরা সবাই জানো, সবাই একটু মানসিকভাবে প্রস্তুতি নাও। আমরা এখন ছট জলদি দেখি কার আগে কে উত্তর দিতে পারে, সেটা আমরা দেখতে পারবো। সো প্রথম প্রশ্ন যেটা রয়েছে তাত্ত্বিক প্রশ্ন, এটা প্রোগ্রাম থেকে না। এখানে মূলত দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তোমরা এর ওই ফাঁকে 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো। প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয়, এটা তোমরা উত্তর করতে থাকো। একের কত নাম্বার হবে, ক, খ, গ, ঘ, এটা কত, তোমরা সেটা একটু বলে দাও। একই সাথে তোমাদের যেটা বলি, আমাদের যেটা অভিজ্ঞতা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রামে দুইটা জায়গা থেকে মূলত এমসিকিউ হয়। একটা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড জায়গা থেকে, মানে প্রোগ্রাম থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। দুটোটাই ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টের অংশ। থিওরিটিক্যাল পার্টের বেশ কয়েকটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো আমরা কয়েকটা এখানে টাচ করার চেষ্টা করেছি। স্পেশালি তোমাদের থিওরিটিক্যাল পার্টটা সবাই মোটামুটি আত্মস্থ করতে পারো, পরীক্ষায় সবাই এটার অ্যান্সার করতে পারে। তোমাদের যে জায়গায় সমস্যা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড যে প্রশ্নগুলো আসে উদ্দীপক দিয়ে, অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো আসে, উদ্দীপক প্রোগ্রামের একটা অংশ উদ্দীপকে দিয়ে দিল, এটা দেওয়ার পর তোমাদের বিভিন্ন প্রশ্ন জুড়ে দেয়। এই যে উদ্দীপক রিলেটেড, প্রোগ্রাম রিলেটেড যে প্রশ্নগুলো হয় সি প্রোগ্রামিং থেকে, এই জায়গায় আমাদের প্রিয় শিক্ষার্থীদের সমস্যা হয়। তো আজকের ক্লাস আমি মূলত তোমাদের এই জায়গাটায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়। ইতিমধ্যে আমাদের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মেধাবী শিক্ষার্থীরা আনসার করা শুরু করেছো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে তাহমিদ আহমেদ বলেছে 1-এর ডি হবে। তারপর আশিক, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অজিত আনসার করেছে 1-এর গ হবে। তারপর হচ্ছে ফাইহাতুল, আচ্ছা, ফাতিহাতুল আনসার করেছে 1-এর ঘ। আরিফ বলেছে গ হবে। তারপর হচ্ছে আমাদের ওকে, অনেকেই আনসার করেছো। আচ্ছা,
আমাদের এখানে প্রাসঙ্গিক কয়েকটা উপাত্ত বলে রাখি। আমাদের এখানে তোমরা প্রক্রিয়াকরণের জন্য সবাই আনসার দিয়েছো, আনসার হচ্ছে ঘ। তোমরা অনেকে আনসার ঘ দিয়েছো। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এখানে বেশ কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয়, তো আমি তোমাদের একসাথে সবগুলো বলে রাখি। সেটা হচ্ছে শুরু, ফ্লো চার্টের শুরু বোঝানোর জন্য প্লাস শেষ বোঝানোর জন্য, শুরু শেষ বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি। তোমরা জানো এই যে ওভাল আকৃতির যে চিহ্নটা, এটা আমরা শুরু শেষের জন্য ব্যবহার করি। এরপর আমাদের ইনপুট বোঝানোর জন্য, ইনপুট প্লাস আউটপুট, ইনপুট আউটপুট বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সামান্তরিক। আমরা কি ব্যবহার করি? ইনপুট আউটপুট আউটপুট বোঝানোর জন্য আমরা ফ্লো চার্টের মধ্যে সামান্তরিক ব্যবহার করি। এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। এরপর প্রক্রিয়াকরণ, যেটাকে আমরা প্রসেসিং বলছি, প্রক্রিয়াকরণ যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে প্রসেসিং এর যে পার্ট, সেটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আয়ত। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেধাবী স্টুডেন্ট তোমরা যারা রয়েছে সবাই চমৎকার করে তোমরা সঠিক আনসার দিয়েছো, আয়তক্ষেত্র। এরপর আরেকটা জায়গা থেকে ফ্লো চার্টে প্রশ্ন হয়, সেটা শর্ত বা কন্ডিশনের জন্য কোন চিত্র ব্যবহার করা হয়, এটাও পরীক্ষা আসে, অলরেডি এসেছে অনেকবার। এই ডায়মন্ড চিহ্ন, এই চিহ্নটাই ব্যবহার করা হয় প্রক্রিয়াকরণ বা শর্তের জন্য। এই চারটা যদি জানা থাকে ইনশাল্লাহ তোমরা সবাই দেখবা ফ্লো চার্ট থেকে যদি প্রশ্ন হয় এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। সো বিউটিফুল, দেখতেই পাচ্ছি তোমরা আনসার করেছো আয়তক্ষেত্র, সবার আনসারই সঠিক হয়েছে। সো এটা একটু মনে রাখবা প্রাসঙ্গিকভাবে। তাহলে শুরু শেষ বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করব, ইনপুট আউটপুটের জন্য এটা ব্যবহার করব, প্রসেসিং যোগ বিয়োগ গুণ ভাগ বা প্রক্রিয়াকরণের জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করব, শর্ত বা কন্ডিশন থাকলে আমরা ডায়মন্ড চিহ্ন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো এই অংশটা। তো আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের আনসার হচ্ছে সঠিক উত্তর কি আয়তক্ষেত্র। সো বিউটিফুল, যাদের হয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন, কনগ্রেচুলেশন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের চমৎকার একটা উদ্দীপক রয়েছে। এই জাতীয় প্রশ্নগুলোতে মূলত আমাদের শিক্ষার্থীরা আটকে যায় বা অনেকের একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই। সো সেটার জন্য আমি এখানে তোমাদের এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটির আউটপুট কত হবে আমাদের কাছে জানতে চেয়েছে। এখানে একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকের মধ্যে আমাদের বেশ কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো আমরা একটু অ্যানালাইসিস করি কি আছে এখানে। সো এখানে মূলত আমাদের এখানে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে ইন্টিজার টাইপস এর দুইটা চলক রয়েছে, ইন্টিজার টাইপস এর দুইটা চলক রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইন্টিজার টাইপস এর দুইটা কি রয়েছে? চলক রয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই যে এ এবং বি নামক যে দুইটা চলক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এ এবং বি নামক কয়টা চলক রয়েছে? দুইটা চলক রয়েছে। এই দুইটা চলকের মধ্যে আমাদের বি এর মান বলে দিয়েছে 10। বি এর মান কত বলে দিয়েছে? 10 বলে দিয়েছে। এখন বি এর মান যদি আমি এখানে 10 বসাই, পরবর্তী লাইনে আমি যদি বি এর মান 10 বসাই, এটা হচ্ছে মডুলাস 5, এই মানটা হবে তখন আমার এর মান, এটা হবে আমার এর মান। এখন আমাকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে বলেছে এর মানটা পার্সেন্ট ডি আকারে, এখানে একটা পার্সেন্ট হবে, ওকে, পার্সেন্ট জি আকারে, ঠিক আছে? মানে একটা পূর্ণ সংখ্যা আমাকে প্রিন্ট করতে হবে। কোন পূর্ণ সংখ্যাটা প্রিন্ট করব? এর মানটা প্রিন্ট করব, এই যে এর মান যেটা বের হবে সেটা। এখন এই জায়গায় এই লাইনটা বুঝতে আমাদের প্রিয় শিক্ষার্থীদের অনেকেরই কষ্ট হয়ে যায়। দেখো, বি কে 5 দিয়ে ভাগ করে অনেকে মনে করে যে ভাগফল বের করতে হবে, বাট মনে রাখতে হবে ভাগফল বের করার জন্য আমরা এই ভাগ চিহ্নটা ব্যবহার করি। এখানে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মডুলাস, এটা দিয়ে আমরা মূলত ভাগশেষ বের করি। তার মানে আমরা 10 কে 5 দিয়ে ভাগ করে, 10 কে 5 দিয়ে ভাগ করে আমরা মূলত ভাগশেষ বের করব। 5 দুগুণে 10, 10 থেকে 10 গেলে 0। আমাদের অনেক প্রিয় শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরাও ভুল করে, তারা আনসার দিয়ে দেয় কোনটা? 2 নাম্বার, মানে এখানে আনসার 2 হবে। বাট মনে রাখতে হবে মেধাবী শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আমাদের এই চিহ্ন দ্বারা মূলত ভাগ বোঝায় না, বোঝায় ভাগশেষ। দ্যাট মিনস বি এর মান যদি আমি 10 বসাই, 10 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত জানতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ হচ্ছে 0, তার মানে এটা আমাদের কারেক্ট আনসার না, কারেক্ট আনসার হচ্ছে ক। কারা কারা সঠিক আনসার দিয়েছো? ওয়াও, সো বিউটিফুল। দেখতে পাচ্ছি বেশিরভাগই তোমরা সঠিক আনসার দিয়েছো। আশা করি যারা বুঝে নাই তারাও বুঝতে পেরেছো ব্যাপারটা। চলো আমরা একটু দেখে নিই আমাদের অ্যান্সারটা কোনটা দেখা যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি ক হবে 0। তোমাদের সবারই হয়েছে, অনেকে কিন্তু 2 আনসার দাগায়। সো এই জায়গায় আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই চিহ্নটাকে আমরা বলছি ভাগশেষ চিহ্ন। এটাকে আমরা কি বলছি? ভাগশেষ চিহ্ন বলছি। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি চিহ্ন? ভাগশেষ চিহ্ন। আমরা মূলত ভাগশেষটা বের করব, তাহলে ভাগশেষটাই এর মান, এটাই প্রিন্ট করতে বলেছে।
ক্লিয়ার সবার? সবাইকে বুঝতে পেরেছ? সো বিউটিফুল, সো বিউটিফুল। অনেকেরই হয়েছে, সবারই হয়েছে প্রায়, যাদের হয়েছে ওয়েল ডান বয়, ওয়েল ডান, চমৎকার। ক্লিয়ার সবার এটা? আচ্ছা, ক্লিয়ার সবার? আচ্ছা, এমডি হাবিব, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পর লাইভে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম হাবিব, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তুমি অনেক অনেক ভালো রয়েছো, অনেক ভালো রয়েছে। ওকে, দেখতেই পাচ্ছি আমাদের 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 অনেকেরই হয়েছে। সো বিউটিফুল। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। আচ্ছা, এটা অলরেডি তোমরা সবাই পারবে, এটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা যেহেতু করে ফেলেছি। ঠিক আছে, সবাই একটু ছট জলদি আনসার করে ফেলো, দেখি কারা কারা মনে রাখতে পেরেছো। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত হয়? এগুলো নিয়ে কিন্তু এর আগের প্রশ্নে ডিটেলসে বিস্তারিত বলেছি, এগুলোই পরীক্ষায় আসে। ঠিক আছে, সো আমাদের এই যে প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের সাদিয়া বলেছে 3 গ। আচ্ছা, 3 গ, ইয়েস, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে তীর্থ দে বলেছে 3 গ হবে। ফাহিম বলেছে সি হবে। ফাতিহাতুল, আচ্ছা গ বলেছ। তাসমিন বলেছে, জুবাইর বলেছ, ওয়াও। অজিত বলেছে, ফারদিন বলেছ, ওয়াহিদুল, শুভ, তাবাসসুম, সিরাজুম, আচ্ছা সুমন, ওয়াও, সো বিউটিফুল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবার হয়েছে, সবাই পারবে আশা করি। সো আরেকটা বেসিক প্রশ্ন বা থিওরিটিক্যাল প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 4 নাম্বার, সবাই ছট জলদি আনসার করে ফেলো, কোনটা হবে? সি ভাষার উদ্ভাবক কে? ঠিক আছে, আমরা প্রশ্নের পাশাপাশি থিওরিও রেখেছি, যাতে তোমাদের এক নাগাড়ে ম্যাথ করতে যাতে বোরিং চলে না আসে। ওকে, তো সি ভাষার উদ্ভাবককে তোমরা সবাই জানো, কারণ আমরা যখন পঞ্চম অধ্যায় শুরু করি, বইয়ের শুরুতে আমাদের সি ভাষার উদ্ভাবকের একটা ছবি এবং তার নামটা রয়েছে। লাবণী দাস বলেছে গ হবে। তারপর আমাদের ফারদিন হাসান, এমডি ফারদিন হাসান 4 বি বলেছ। তারপর জাকে বলেছে, আচ্ছা 4 আচ্ছা ডেনিস রিচি বলেছে 4 বি। সো বিউটিফুল, তোমাদের সবারই মনে আছে ডেনিস রিচি। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, সি ভাষার উদ্ভাবক হচ্ছে ডেনিস। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো তাত্ত্বিক পার্ট। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি আবারও আমাদের যে উদ্দীপক রিলেটেড যে প্রশ্নগুলো হয়, যেখানেই মূলত তোমাদের সমস্যাগুলো বাদে। তো থিওরির পাশাপাশি আমরা এভাবেই তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সমস্যা হয়, এই ধরনের প্রশ্নগুলো একটু দেখবো ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো আমাদের এখানে প্রোগ্রামটির আউটপুট কত বের করতে বলেছে। আউটপুট কত বের করতে বলেছে প্রিয় মেধাবী শিক্ষার্থীরা। সো তোমাদের জন্য আমি একটু প্রশ্নে কি আছে একটু দেখে নিচ্ছি। আমাদের বলা হয়েছে এখানে ইন্টিজার টাইপসের একটা চলক ধরা হয়েছে পি, প্রিন্ট করবে, আউটপুট আকারে দেখাবে আমাকে এই ঢাকা শব্দটি। আউটপুট আকারে আমাকে ঢাকা শব্দটি দেখাবে। এখন ঢাকা শব্দটি কতবার আউটপুট দেখাবে এটা আমাকে বের করতে বলেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফর লুপের কাজ করানো হয়েছে, ফর লুপের কাজ চালিয়েছে। আমরা ফর লুপের স্ট্রাকচার থেকে জানি যে ফর লুপের স্ট্রাকচারে প্রথমে তাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে আমাদের শুরুর ভ্যালুটা কত, লুপটা কত থেকে শুরু হয় সেটা থাকে। এরপর ইনিশিয়ালাইজেশনের পর আমাদের একটা শর্ত বা কন্ডিশন পার্ট থাকে। এরপরে এই লুপটা কত করে করে বৃদ্ধি পাবে, কত করে করে হ্রাস পাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা আমাদের পরবর্তীতে থাকে। সো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই ঢাকা শব্দটির জন্য একটা লুপ চালানো হয়েছে, এটা কতবার প্রিন্ট করবে সেটার জন্য। এই লুপটা শুরু হয়েছে আমাদের 0 থেকে। এখন দেখো পি এর মান যদি আমি 0 এখানে বসাই, এখানে বলেছে লেস দেন ইকুয়াল 10, মানে পি এর মানটা কি 10 থেকে ছোট কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি পি এর মান যখন 0 হয় এখানে, তাহলে 0টা হচ্ছে 10 থেকে ছোট বা 10-এর সমান। এই কন্ডিশন ঠিক, এই কন্ডিশন যদি ঠিক হয় তবে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করে, অর্থাৎ ঢাকা শব্দটি আমাকে একবার প্রিন্ট করে দেখাবে। এরপরে আমাদের পি এর মানটা পি প্লাস প্লাস, মানে পি এর মান এক এক করে বাড়তেছে। পি এর মান প্রথমে 0 ছিল, এরপরে 1 বৃদ্ধি পেয়েছে।
এক বৃদ্ধি পাওয়ার পর পি এর মান হয়ে যাবে এখানে 1। 1টা কি 10 থেকে ছোট? অবশ্যই ছোট। যদি ছোট হয় ঢাকা শব্দটি আরেকবার প্রিন্ট করবে। এভাবে পি এর মান আরেকবার বাড়বে, তাহলে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে। 10-এর চেয়ে ছোট বা 10-এর সমান, তার মানে 10ও হবে। তার মানে এভাবে কন্ডিশন 10 পর্যন্ত ক্লিয়ার, 10 পর্যন্ত কন্ডিশন ট্রু হবে, এজন্য 10 বার ঢাকা প্রিন্ট করবে। যেহেতু এটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে টোটাল 11 বার প্রিন্ট করবে। 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত 11 বার প্রিন্ট হবে। এরপর পি এর মান যখন 1 বৃদ্ধি পাবে তখন সেটা 11 হয়ে যাবে। 10টা কি 11 থেকে ছোট বা সমান? না, 10টা কিন্তু 10 থেকে 11 বড়, ছোট বা সমান না। তাহলে এখানে কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, ঢাকা আর প্রিন্ট করবে না। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পি এর মান 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে 10। এই যে এইটুকু পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। পি এর মান এরপর 1 বাড়লে 11 হয়ে যাবে। 11টা কিন্তু 10 থেকে ছোট না, তাহলে এটা কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, এখানে আর যাবে না। প্রোগ্রাম এখানে গিয়ে থেমে যাবে পি এর মান। তাহলে এখানে 0 থেকে 10 পর্যন্ত টোটাল 11 পর্যন্ত 11 বার ঢাকা শব্দটি প্রিন্ট করবে। 11 বার প্রিন্ট করবে। কয়বার প্রিন্ট করবে? 11 বার। সো তোমরা চমৎকার করে আনসার করেছো। তোমাদের কাদের কাদের আনসার হয়েছে একটু কমেন্ট করে জানাও। মেধাবী শিক্ষার্থীরা, তোমাদের কার কার আনসার হয়েছে এটা দেখে একটু সবাই জানো তো। আমি দেখতে পাচ্ছি প্লাবন চৌধুরী তুমি বলেছো, তারপর হচ্ছে ইবনে সিনা, আচ্ছা ইবনে সিনা মো বলেছে, তারপর বৃষ্টি আক্তার বলেছে, লাবণী দাস বলেছ, 5-এর গ বলেছ। চমৎকার, বিউটিফুল। আচ্ছা ওকে, তাসমিন বলেছে, অজিত বলেছ, ওয়াও সো বিউটিফুল। আচ্ছা তাহলে আশা করি সবারই হয়েছে। সৌরভ বলেছ, অজিত বলেছ, হ্যাঁ চমৎকার, সো বিউটিফুল। তাবাসসুম শিমু বলছে স্যার বুঝতে পারলাম না। আচ্ছা এখানে দেখো, বুঝতে না পারার কিছু নেই। পি এর মানটা কতবার কন্ডিশন ফিল আপ করবে দেখো। পি এর মান এখানে প্রথমে 0 যাবে, এরপর 1 বৃদ্ধি পেয়ে 1 হবে, এটাও কন্ডিশন ট্রু হবে। 2 3 4 5 6 7 8 এভাবে বাড়তে বাড়তে 10 পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। 10টা 10 থেকে ছোট না কিন্তু সমান, তাহলে এটাও তো ঠিক। এরপর 1 বাড়বে, আবার 11 হবে, 11 হলে মিথ্যে হয়ে যাবে। মানে এটা 0 থেকে 10 পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। 0 থেকে 10 পর্যন্ত 11, মানে 11 বার প্রিন্ট করবে। ওকে, 11 বার প্রিন্ট করবে। আশা করি সবারই হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, এখন আমাদের যে উদ্দীপকটা ছিল, ঠিক আছে, আচ্ছা প্লাবন চৌধুরী 10 থেকে তো 11 বড়, তাহলে কিভাবে হবে? 10 থেকে 11 বড় বিদায় 11 পর্যন্ত যাবে না। 11 পর্যন্ত কি যাবে না? আমি যদি আরেকটু দেখাই, 10 থেকে 11, এখানে যদি পি এর মান বাড়তে বাড়তে 11 হয়ে যায়, 11 তো 10 থেকে বড়, তাহলে এটা তো কন্ডিশন মিথ্যা, তাহলে 11 পর্যন্ত যাবে না, 10 পর্যন্ত যাবে। তো শুরু হয়েছে কত থেকে? 1 থেকে না 0 থেকে? 0 থেকে। তাহলে 0 থেকে 10 পর্যন্ত কন্ডিশন ট্রু থাকে, তাহলে 0 থেকে 10 পর্যন্ত 0 সহ টোটাল কয়বার হয়? 11 বার হবে। 11 বার হবে। ক্লিয়ার বাচ্চারা, সবাই বুঝতে পেরেছ? 0 থেকে 10 পর্যন্ত টোটাল কতবার হইল? 11 বার হবে। 11 বার। এই ঢাকা শব্দটি 11 বার প্রিন্ট করবে 10 পর্যন্ত গেলে। 11 পর্যন্ত গেলে তো 12 বার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এখন সেম উদ্দীপকের আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে। সেম উদ্দীপকের আমাদের আরেকটা কি প্রশ্ন রয়েছে, আমরা একটু দেখি। সেম উদ্দীপকের প্রশ্ন। এখন এখানে এই উদ্দীপকটার আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমাদের প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে? আমরা আগের প্রশ্নে দেখেছি এই উদ্দীপক দিয়ে ঢাকা শব্দটি প্রদর্শন করেছে, আউটপুট দেখিয়েছে কয়বার? 11 বার। কয়বার দেখিয়েছে? 11 বার। এখন প্রশ্ন করেছে এই প্রোগ্রামটাতে আমি কি পরিবর্তন আনলে 11 বার দেখাবে না, কয়বার দেখাবে? 5 বার দেখাবে। এই কি পরিবর্তন করলে 5 বার দেখাবে, এটা আমাকে লিখতে হবে। এখন এই জায়গায় একটু খেয়াল করো। এই জায়গায় আমরা এখন অপশনগুলো টেস্ট করবো একটা একটা। এখন আমাদের এই কন্ডিশনটা দেখো, পি এর মান 0 থেকে শুরু হবে না। যদি আমাদের অপশনগুলো টেস্ট করে করে যাব, যেটা মিলে সেটাই উত্তর। কোনটা বসালে
আমাদের 5 বার হবে 11 বারের পরিবর্তে। তাহলে আমরা এখানে পি এর মান হচ্ছে আমরা পি ইজ ইকুয়াল টু আমরা এখানে 1 দিলাম, পি সমান পি প্লাস 1, এখানে এটা ঠিক থাকবে। এরপর এখানে পি প্লাস মানে হচ্ছে পি প্লাস প্লাস মানে হচ্ছে পি সমান পি প্লাস 1, মানে এক এক করে বাড়তেছে, এটা মানে সেটা বোঝায়। কিন্তু আমরা একবার করে না, এখানে বলছে পি সমান পি প্লাস 2, তাহলে পি সমান পি প্লাস 2 মানে পি এর মানটা 2 2 করে বাড়বে। পি এর মানটা কত করে বাড়বে? 2 2 করে বাড়বে। এখন আমরা দেখি 5 বার হয় কিনা। তাহলে পি এর মান প্রথমে এখানে 1 বসবে, 1টা কি 10 থেকে ছোট? অবশ্যই ছোট। তাহলে ডাকে একবার প্রিন্ট করবে। কয়বার প্রিন্ট করবে? একবার। এরপর পি এর মান 1 বাড়বে না, পি এর মান 1 ছিল, 1 এর সাথে 2 যোগ করলে 3 হবে, তারপরে পরবর্তীতে 2 বেড়ে 3 হবে, তাহলে 3টা 10 থেকে ছোট, আরেকবার প্রিন্ট করবে। এরপর 3 এর সাথে 2 যোগ করলে পি এর মান হবে 5, প্রথমে 1 ছিল, 2 বেড়ে 3 হইল, তাহলে এটা ছোট ছিল। এরপর আবার 2 বাড়লে 5 হবে, 5টা 10 থেকে ছোট, আরেকবার প্রিন্ট করবে। 5 এর সাথে 2 যোগ করলে 7 হবে, 7টা 10 থেকে ছোট, আরেকবার প্রিন্ট করবে। 7 এর সাথে 2 যোগ করলে 9 হবে, 9টা 10 থেকে ছোট, তাহলে আরেকবার প্রিন্ট করবে। 9 এর সাথে 2 যোগ করলে 11 হবে, 11টা যখন পি এর মান হিসেবে বসবে সেটা 10 থেকে ছোট না বা সমানও না, তাহলে এটা আর কাজ করবে না। তার মানে পি এর মান 1 থাকা অবস্থায় একবার প্রিন্ট করবে, 2 বৃদ্ধি পেয়ে 3 থাকা অবস্থায় একবার প্রিন্ট করবে, 2 বৃদ্ধি পেয়ে 5 7 9, এভাবে 1 2 3 4 5 টোটাল 5 বার প্রিন্ট করবে। তাহলে আমরা বুঝতে পারছি এই কন্ডিশনটা যদি করি, পি এর মান 0 এর পরিবর্তে যদি 1 করি, পি এর মান 1 1 করে বৃদ্ধি না পেয়ে যদি 2 2 করে বৃদ্ধি পাই, তবেই এই প্রোগ্রামে ঢাকা শব্দটি 11 বারের পরিবর্তে আমাকে কয়বার প্রদর্শন করবে? 5 বার প্রদর্শন করবে। এভাবে আমাকে অপশনগুলো টেস্ট করতে হবে। এটা যদি না হয় পরেরটা টেস্ট করতাম, এর পরেরটা টেস্ট করতাম, এভাবে করে করে আমাদের অপশন টেস্ট করে এগুলো বের করতে হবে। বাচ্চারা সবাই কি বুঝতে পেরেছো? এই প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? বলো, এটাকে সবার ক্লিয়ার হয়েছে? এটার আনসার কোনটা হবে তাইলে? 6 এর ক হবে আমাদের অ্যাকুরেট আনসার। সবার ক্লিয়ার কিনা একটু সবাই মনের মাধুরী মিশিয়ে মন থেকে বলো সবার ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের পি এর জায়গায় 0 এর পরিবর্তে কত দিব? 1 দিব, আর এখানে পি 1 1 করে বাড়বে না, পি এর মান প্রত্যেকবার 2 2 করে বাড়বে। তাহলে এই দুইটা কন্ডিশন করলে আমাদের এই ঢাকা শব্দটা এই কন্ডিশন মেনটেন করে 5 বার দেখাবে। তাহলে পি এর মান 1 হলে একবার, 2 করে বাড়বে, 1 হলে একবার, 2 বাড়লে 3 হবে, পি এর মান একবার, তখন একবার, 2 হলে 2 করে বাড়ে, 5 হবে একবার, 5টা 10 থেকে ছোট, এরপর 7টা 10 থেকে ছোট, এরপর 2 বাড়বে, 9টা 10 থেকে ছোট। এই 5 বার আইসিডি শব্দটা আমাদের ঢাকা শব্দটা কি করবে? প্রিন্ট করবে টোটাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের। ওকে, ফারদিন, এমডি ফারদিন হাসান, আপনার বোঝানো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, জাজাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আমাদের এইচটি শ্রীকান্ত হৃদয়, আপনি বুঝলেন না? বুঝে উপায় আছে? ওয়াও, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ হৃদয়। ওকে, ঠিক আছে, সো বিউটিফুল। এই পরে আরেকটা তাত্ত্বিক প্রশ্ন, যদিও তাত্ত্বিক তবে এখানে বুঝার আছে, ঠিক আছে? দেখি তোমরা কারা কারা এই আনসারটা দিতে পারো। সি ভাষায় বৈধ চলক কোনটি? আমরা জানি সি প্রোগ্রামিং যখন আমরা করব তখন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, চলক ডিক্লেয়ার করতে হয়, বাট চলক ডিক্লেয়ারের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনটেন করে আমরা চলক ঘোষণা করি। যেমন এর আগের যে প্রোগ্রামগুলো রয়েছে, এখানে দেখো এই প্রোগ্রামে একটা চলক ধরেছি পি, এই যে চলকগুলো আমরা ধরি, এর আগের প্রোগ্রামে আমরা এ বি ধরেছি, এই যে আমরা চলকগুলো ধরি, এই চলকগুলো লিখার কিছু সিস্টেম রয়েছে, ওই সিস্টেম মেনটেন করে ধরলে ওটাকে বলা হয় বৈধ ভেরিয়েবল, লিগ্যাল ভেরিয়েবল, বৈধ চলক।
আর ওইটা মেনটেন না করলে এটা অবৈধ, এটা চলকটা ভুল হবে, প্রোগ্রামটা ভুল হয়ে যাবে। সো আমাদের এখানে দেখি তোমরা কারা কারা পারো। আমাদের সাউন্ড বলেছ বি হবে, সাউন্ডে, আচ্ছা গুড, বি বলেছ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাদিয়া শ্রাবিন, আচ্ছা সাবরিন, সাদিয়া সাবরিন রেশমি, ওকে, সে বলেছে আচ্ছা ফাস্ট, প্লিজ ফাস্ট, আচ্ছা প্লিজ ফাস্ট বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা এরপর আচ্ছা মাহিমা হাসান সাতের খ বলেছ, লাবণী বলেছে সাতের ক, ইমরাতুল সাদিকা ইতি বলেছে সাতের ক, দিন বলেছ ডি হবে, সিরাজ মনিরা বলেছ সাতের খ হবে, আয়েশা সিদ্দিকা বলেছে সাতের খ খ খ। ওয়াও, চমৎকার। এখন দেখো বৈধ চলকের কিছু নিয়ম রয়েছে, সি ভাষায় চলক লেখার কিছু সিস্টেম রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যে চলকগুলো ধরবো সেগুলো আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার যে কোনো ভাবে ধরতে পারি, তবে আমাদের এখানে সিস্টেমের মধ্যে যেমন এই প্রশ্নের ক্ষেত্রে এখানে একটা @ চিহ্ন ধরেছে, এই @ চিহ্ন সি ভাষার চলক যখন ধরবো চলকের মধ্যে @ চিহ্ন দেওয়া যায় না, এজন্য এটা ভুল। তারপরে দেখো আমরা এখানে এবিসি দিয়ে একটা মাঝখানে হাইপেন দিয়েছি, এই হাইপেন টাইপেন এগুলো চলকের মধ্যে দেওয়া যায় না। একটা চলকের নাম লিখবো ABCNY, এই ABCNY লেখার জন্য এখানে মাঝখানে আমি স্পেস রেখেছি, এরকম স্পেস রাখা যায় না, এটাকে লিখতে হবে ABCNY, এভাবে লিখতে হবে। মানে এখানে মাঝখানে যে আমি স্পেস রেখেছি, এই স্পেসটা রাখা যাবে না, এখানে যে স্পেস হয়েছে এরকম স্পেস খালি জায়গা রাখতে পারবো না একটা চলকের মাঝখানে, এই জন্য এটা ভুল। এখানে ভুল হচ্ছে, এখানে হাইপেন দিয়েছি, হাইপেন দেওয়া যাবে না, ডলার চিহ্ন দেওয়া যাবে না, @ চিহ্ন দেওয়া যাবে না। সি ভাষার মধ্যে কিছু স্পেশাল সংরক্ষিত শব্দ রয়েছে যাদেরকে বলা হয় কিওয়ার্ড, ডু, ইফ, ঠিক আছে, ফ্লট, সুইচ, ব্রেক, কন্টিনিউ, ওয়াইল, এরকম কিছু স্পেশাল সংরক্ষিত শব্দ রয়েছে যাদেরকে আমরা কিওয়ার্ড বলি। এই কিওয়ার্ড গুলোকে চলক হিসেবে ঘোষণা করা যাবে না। কোন একটা চলকের মাঝখানে এরকম ফাঁকা জায়গা রাখা যাবে না। কোন একটা চলকের মধ্যে আন্ডারস্কোর চিহ্ন, আমরা আন্ডারস্কোর দিতে পারি, আন্ডারস্কোর চিহ্ন দেওয়া যাবে। যেমন এখানে এটা যদি হাইপেন না হয় আন্ডারস্কোর হতো তাহলে এটা ঠিক ছিল, আন্ডারস্কোর দিতে পারি তবে হাইপেন দিতে পারবো না। এরকম ফাঁকা জায়গা রাখা যাবে না, @ চিহ্ন দেওয়া যাবে না। কোন একটা সংখ্যার শুরুতে, কোন চলকের শুরুতে নাম্বার দেওয়া যাবে না, নাম্বার। যেমন এখানে দেখো, এখানে এই চলকটা হচ্ছে বৈধ, এটা ঠিক, কিন্তু এটাও বেঠিক হয়ে যেত যদি এরকম থাকতো 107, আগে যদি সংখ্যা থাকে। চলকের নামের আগে সংখ্যা দেওয়া যাবে না, চলকের নামের আগে কি দেওয়া যাবে না? সংখ্যা দেওয়া যাবে না, ঠিক আছে, চলকের নামের আগে সংখ্যা দেওয়া যাবে না, সংখ্যা চলকের নামের পরে দিতে হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে খ হবে, ঠিক আছে? বলো সবাই পারবে, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বলেছি, চলকের মাঝখানে ফাঁকা, এগুলো সৃজনশীল প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে আসে, চলক লিখার নিয়ম সমূহ লিখো, ঠিক আছে? তো আমাদের এক্ষেত্রে এগুলো সজাগ থাকতে হবে, এগুলো আমাদের সিকিউর জন্য একই সাথে ইম্পর্টেন্ট। তাহলে বলেছে কি, কোন একটা চলকের মাঝখানে ফাঁকা জায়গায় স্পেস রাখা যাবে না, কোন একটা চলকের মাঝখানে হাইপেন, @ চিহ্ন, ডলার চিহ্ন, এরকম কোন স্পেশাল যে এক্সক্লামেশন মার্ক এগুলো ব্যবহার করা যাবে না, তবে আন্ডারস্কোর ব্যবহার করা যায়। এরপর চলকের নামের শুরুতে সংখ্যা দেওয়া যাবে না, সংখ্যাটা দিলে পরে দিতে হবে। যেমন এটাকে আমরা যদি 107 রুল লিখতাম তাহলে এটা ভুল হইতো, তাহলে আগে ক্যারেক্টার লিখবো, আগে চলক লিখবো, তারপর সংখ্যা দিলে পরে দিতে পারবো, সংখ্যা আগে দেওয়া যাবে না, ঠিক আছে? বলো ক্লিয়ার সবার এটা? ক্লিয়ার সবার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই বুঝতে পেরেছে এটা। এরপরে আমাদের পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি।
পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেধাবী শিক্ষার্থী তোমাদের জন্য রয়েছে আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড কোয়েশ্চেন্স। বলেছে উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলকের সর্বশেষ ভ্যালু কত? তোমরা সবাই জানো, এর আগে আলোচনা করেছি এই ধরনের প্রশ্ন। এক্স এর মান হচ্ছে 10, সেই 10 এখানে ইনপুট দাও। তাহলে এক্স এর মান যখন আমি এখানে 10 বসাই তাহলে হয় 10 ইন্টু 5, এই স্টার চিহ্ন মানে হচ্ছে ইন্টু, তাহলে 10 ইন্টু 5 মানে হচ্ছে 50। কত হয়? 50। তাহলে এক্স এর মান যদি আমি এখানে বসাই, ওয়াই এর মান হয় 50। ওয়াই এর মান কত হয়? 50। আচ্ছা, এখন এই মানটা আমরা এখানে বসাবো 50। ঠিক আছে, 50 কে আবার মডুলাস করব 3 দিয়ে। তাহলে আমি 3 দিয়ে ভাগ করব, 50 কে ভাগশেষ বের করব। এই চিহ্ন হচ্ছে মডুলাস চিহ্ন। তাহলে আমরা এখানে পাচ্ছি কত পাবো? আচ্ছা, এখানে একটু প্রশ্নটার মধ্যে ঝামেলা আছে। ঠিক আছে, এখানে চলক দুটো ওয়াই দিয়ে দিয়েছে, আবার এখানে ওয়াই দিয়ে দিয়েছে। এটা ওয়াই না, এটা অন্য কোনো চলক হবে, বা জেড বা কিছু একটা, ওয়াই এর সর্বশেষ চলকের মান। আচ্ছা, সো এখানে একটু ঝামেলা আছে প্রশ্নের ক্ষেত্রে। দেখো, প্রশ্নটা হয়তো বা টাইপিং করতে একটু ভুল করেছে। দেখো, আমাদের এক্স এর মান এখানে যদি আমরা বসাই 10, তাহলে 10 বসালে এখানে গুণ করলে হবে 5 10 50। তাহলে ওয়াই এর মান কত হইল? 50। এখন ওয়াই এর মান যদি আমি এখানে 50 বসাই, সেটাকে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করব। এটা আর একটা নতুন চলক হবে, এখানে আবার ওয়াই দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমি 3 দিয়ে যখন 50 কে ভাগ করি, 3 একে 3, 2 হয় 0। তাহলে 318, 318। আচ্ছা, ঠিক আছে, তো 318, 20 থেকে 18 গেলে 2। তাহলে ভাগশেষ কত পাচ্ছি? 2 পাচ্ছি। এটা ওয়াই চলক না হয় অন্য কোনো চলক হবে। এখানে আবার ওয়াই দিয়েছে, ওয়াই এর মান বসিয়ে আবার ওয়াই এ রাখবো। যাই হোক, যেটাই দিয়েছে, যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর মানটা এখানে বসবে 50। 50 কে আমরা 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করে আবার ওয়াই এ রাখবো। তাহলে ভাগশেষ কত হইল? 2 হইল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার কোনটা আসতেছে? গ নাম্বার। সবার ক্লিয়ার কিনা একটু দেখো তো। তাহলে আমাদের এখানে আনসার কত পাচ্ছি? 2 পাচ্ছি। সবার ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে কিনা দেখো। ঠিক আছে, প্রশ্নটা এখানে অসুবিধা নাই, করতে পারবো। এখানে এক্স এর মান যখন আমরা এখানে 10 বসাই, তাহলে 5 10 50 হয় ওয়াই এর মান। সে ওয়াই এর মানকে আবার 3 দিয়ে মডুলাস করে আবার ওয়াই এ রাখবো, অসুবিধা নেই। তাহলে এই যে 50 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে কত? 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছ? ঠিক আছে, এক্স এর মান 10, 10টা যদি এখানে বসে 5 সাথে গুণ করে ওয়াই এর মান হবে 50। ওয়াই এর মান 50 এখানে বসাবো, 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করব, সেটাই ওয়াই এর মানে রাখবো আবার। তাহলে 2 হবে। তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 3 একে 3, 5 থেকে 3 গেলে 2, 0 নামবে। 3 6 18, তাহলে 20 থেকে 18 গেলে 2 ভাগশেষ, অর্থাৎ 3 ষোলো 48। সরাসরি আমরা করতে পারি 50 কে, ওয়াই এর মান 50, 5 10 50, 3 দিয়ে ভাগ করলে সরাসরি যদি করি 3 ষোলো 48, 50 থেকে 48 গেলে 2। এই যে ভাগশেষ বের করব, এই মডুলাস হচ্ছে ভাগশেষ বের করার জন্য। সবার ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এটা সবার কি বুঝতে অসুবিধা হয়েছে? এটা সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্সে যাওয়ার আগে সবাই একটু বলো এর আগেরটা ক্লিয়ার হয়েছে কি না। ওয়াও, এরপর একটা তাত্ত্বিক প্রশ্ন। তাত্ত্বিক প্রশ্নটা একটু সবাই স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। এটা ছট জলদি আনসার করে দাও। তোমরা সবাই জানো যে আমাদের কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। অনুবাদক, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে, সেটা হচ্ছে অনুবাদক। কি বলা হয়েছে? অনুবাদক মিনস ট্রান্সলেটর। কি বলা হচ্ছে? ট্রান্সলেটর। দেয়ার আর 3 কাইন্ডস অফ ট্রান্সলেটরস। আমাদের 3টা ট্রান্সলেটর রয়েছে। কয়টা ট্রান্সলেটর? 3টা। আচ্ছা, 3টা ট্রান্সলেটরের জন্য
একটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলার, একটাকে আমরা কি বলি অ্যাসেম্বলার, আরেকটাকে আমরা বলি ইন্টারপ্রেটার, আরেকটাকে বলা হয় কম্পাইলার। তাহলে আমাদের অনুবাদক সফটওয়্যার, অনুবাদক রয়েছে তিনটা, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা ইন্টারপ্রেটার, আর একটা কম্পাইলার। কম্পাইলার তোমরা জানো। সো কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? কথা রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। তো আমাদের অনুবাদক রয়েছে তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসেম্বলার, যেটা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। এরপর উচ্চতর স্তরের যে ভাষাগুলো রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, সেগুলোকে রূপান্তরের জন্য আমাদের রয়েছে ইন্টারপ্রেটার এবং হচ্ছে কম্পাইলার। প্রাসঙ্গিক একটা সম্পূরক প্রশ্ন তোমাদের জন্য রাখি, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে কোনটি সুবিধাজনক? এই প্রশ্নটা পরীক্ষায় সিকিউতে অনেকবার এসেছে, একটু দেখে নিবা। সো মূলত অনুবাদক কখন প্রয়োজন হয়? যখন অন্য কোনো ভাষায় প্রোগ্রাম লেখা হয়, সেই ভাষায় লেখা প্রোগ্রামগুলো কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝানোর জন্য শুধুমাত্র কম্পিউটারের ভাষাই লিখলেই বোঝা যায়। কম্পিউটারের ভাষা হচ্ছে 01 এর ভাষা। এই 01 এর ভাষাকে বলা হচ্ছে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদক দরকার হয় না, কোনো ট্রান্সলেটর দরকার হয় না। অন্য কোনো উচ্চতর স্তরের ভাষায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য, ট্রান্সলেট করার জন্য আমাদের ট্রান্সলেটর দরকার বা অনুবাদক দরকার। তার মানে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কারণ মেশিন ভাষায় প্রোগ্রাম করতে হয় 01 দিয়ে। এটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, এই জন্য এটার জন্য কোনো কি ট্রান্সলেটর দরকার হয় না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। তোমাদের অনেকেরই মনে হয় তারা রয়েছে, আমরা সর্বশেষ প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে, এই প্রশ্নটার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব। তোমাদের অনেক কষ্ট দিচ্ছি, আর কষ্ট দিতে চাই না। ঠিক আছে, অনেকক্ষণ ধৈর্য ধরে থেকেছ, অলরেডি অনেকের মনে হয় অনেক কাজ রয়েছে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করার জন্য বলা হচ্ছে। সো আমরা একটু শেষ করে দিব। ওকে, শেষ করে দিচ্ছি আমরা, তোমাদের আর কষ্ট দিতে চাই না। আমাদের এখানে মান কত হবে? এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে? এক্স এর মান বের করব। সো এক্স ইজ ইকুয়াল টু, এখানে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে, পাও ফাংশন। এই পাও ফাংশনের কমার আগের এটা হচ্ছে বেস, তাহলে বেস হচ্ছে 3, কমার পরে যেটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে 2। আমি এটাকে একটু সিম্পলিফাই করে এখানে লিখি, সরলীকরণ করে, প্লাস এটা বোঝাচ্ছে 5 কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করো। তো 5 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে ভাগশেষ হচ্ছে 1। তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ এখানে পাবো 1, তাহলে এখানে পাবো 1 প্লাস এরপর আছে 3, তাহলে 3 3 9, 9 আর 1 তারপর হচ্ছে 3, তাহলে পাচ্ছি 10, 9 1 10 3 13। তাহলে আমাদের আনসার হচ্ছে 13। ক্লিয়ার কিনা বলো সবাই? এটা বুঝতে পেরেছে কিনা বলো সবাই? আচ্ছা, অনেকেই 9 এর গ বলেছ, এক একজন এক এক রকম বলতেছে, আনসার হবে গ, 13। দেখো, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, তাহলে 3 3 9, 5 কে 2 দিয়ে ভাগ করলে 5 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1, ভাগশেষ হচ্ছে 1, এরপর রয়েছে 3, তাহলে 3 আর 1 4, 3 3 9, 4 আর 9 হচ্ছে 13। আনসার হচ্ছে ঘ। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আবার বলেছে, আবার আচ্ছা আরেকবার কি বুঝাই দিব? এটা তো ইজি ছিল, অত বেশি জটিল না, জাস্ট সরলীকরণ করা। এই পাও ফাংশনের কমার আগের অংশটা 3 বোঝায়, 3টা হচ্ছে বেস, কমার পরটা পাওয়ার, এই যে পাওয়ার, তাহলে 3 3 কত হয়? 9, তাহলে এখানে পাচ্ছি 9, এটা পাচ্ছি কত? 9 প্লাস 5 কে 2 দিয়ে ভাগ করো, 5 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1, এই যে ভাগশেষ হচ্ছে 1, এটা ভাগশেষ চিহ্ন, ভাগশেষ 1 প্লাস 3, তাহলে 9 1 10 আর 3, তাহলে 13 হয়। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য প্রিয় শিক্ষার্থীরা। অনেক ধৈর্য ধরে বিরক্তি, মানুষের কথা শোনা, মানুষের
কথা শোনার সবচেয়ে বিরক্তির কাজ, সেই বিরক্তির কাজটা তোমরা হাসি মুখে করেছো, সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকার জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস করেছো। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের এই পরিশ্রমগুলো শুধু তোমাদের জন্য। বিশেষ করে আমি যে তোমাদের 5টা অধ্যায়ের উপর এসএসসি 25-এর তোমাদের যে 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায়ের উপর 5টা ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা আজকে শেষ করলাম। সো আশা করি তোমরা এখান থেকে উপকৃত হয়েছো। আর অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি এখান থেকে উপকৃত হয়ে থাকো, তবে আমার এই যে পরিশ্রম এটা অনেক বেশি সার্থক হবে এবং আমার খুব ভালো লাগবে। তোমাদের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শেষ হলো আজকের মধ্যে দিয়ে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। শুভরাত্রি সবাইকে, দেখা হবে অন্য কোনো সময় ইনশাআল্লাহ। শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।